আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখান থেকে শুনছো সবাই ভালোই আছো। দেশের বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে যেহেতু স্কুল কলেজ বা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই সরকার ঘোষণা মোতাবেক বন্ধ রেখেছে, সেহেতু তোমাদের স্টাডিকে চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব সাহায্য করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমরা বাসা বাড়িতে যে যেখানে বসে ভিডিও দেখছো বা শুনছো, আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তো আজকে আমরা তোমাদের রসায়ন ক্লাসে জৈব রসায়নের অর্থাৎ সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো, এখানে দুটো বিষয় দেখা হয়েছে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক বলতে কি বুঝি আমরা, এটার সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটু বেনজিনের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করতে চাই। দেখো, আমি এখানে বেনজিনের একটা স্ট্রাকচার রেখে নিয়েছি। তো আমরা জানি যে বেনজিনের টোটাল চক্রে 6টা কার্বন বিদ্যমান, এখানে 6 কোণায় 6টা কার্বন বিদ্যমান। তো এখন দেখো, যদি আমরা বেনজিনের এই কার্বনটাকে 1 নম্বর হিসেবে বিবেচনা করি, তাহলে আমি যদি ডান দিক থেকে ঘুরে আসি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা হবে 5 নম্বর কার্বন, এটা হবে 6 নম্বর কার্বন। ঠিক একই রকম ভাবে আমি যদি বাম দিক থেকে ঘুরে আসি, তাহলে এটা হবে, এটা যেহেতু এক কে স্থির রেখে, এটা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, তাহলে এটা হলো 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা হলো 5 নম্বর কার্বন এবং এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে দেখো, এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে আমাদের বেনজিন চক্রের 2 নম্বর এবং 6 নম্বর কার্বন সেম। ডান দিক থেকে আসলে এটা 2 নম্বর, এটা 6 নম্বর, বাম দিক থেকে আসলে এটা 2 নম্বর, এটা 6 নম্বর। তার মানে 2 নম্বর এবং 6 নম্বর কার্বনটা মূলত একটা কার্বনকে নির্দেশ করে। একই রকম ভাবে 3 নম্বর এবং 5 নম্বর কার্বনটাও সেম, অর্থাৎ 3 নম্বর এবং 5 নম্বর কার্বন একই কার্বনকে নির্দেশ করে, 4 নম্বর কার্বনটা ভিন্ন। তো মূলত বেনজিন চক্রের যে 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর এই কার্বনগুলোকে মূলত আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে 2 নম্বর কার্বন যেটা, সেটাকে বলা হয় মূলত অর্থ অবস্থান। 2 নম্বর কার্বনকে বলা হয় অর্থ অবস্থান। তাহলে এটা যদি অর্থ অবস্থান হয়, এটাও কি হবে? এটাও অর্থ অবস্থান হবে, অর্থ। একই রকম ভাবে 4 নম্বর কার্বন যেটা, এটাকে বলা হয় মূলত প্যারা। 4 নম্বর কার্বনে বলা হয় প্যারা অবস্থান। ঠিক উল্টো ভাবে 3 নম্বর অথবা 5 নম্বর যেটাই আমরা ধরি না কেন, 3 নম্বর কার্বনকে বলা হয় মূলত মেটা অবস্থান। তাহলে এটাও 3 নম্বর বা 5 নম্বর কার্বন, এটাকে বলা হবে মেটা অবস্থান। তাহলে আমরা দেখলাম বেনজিন চক্রের 2 নম্বর বা 6 নম্বর কার্বন হচ্ছে অর্থ অবস্থান, 4 নম্বর হচ্ছে প্যারা, 3 নম্বর এবং 5 নম্বর কার্বন হচ্ছে মেটা অবস্থান। এবার একটু আসি এখানে অর্থ প্যারা নির্দেশক বলতে আসলে কি বোঝায়। অর্থ প্যারা নির্দেশক যদি ডেফিনেশনে যাই আমরা, তাহলে অর্থ প্যারা নির্দেশকের ডেফিনেশন হচ্ছে এরকম, যে সব পরমাণু, মূলক, গ্রুপ অথবা আয়ন যাই বলো না কেন, যারা বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপক বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থ প্যারা অবস্থানে, বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করে, তাদেরকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। এর অর্থ প্যারা নির্দেশকের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে এখন মেটা নির্দেশকের সংজ্ঞাটা অবশ্যই তোমরা পারবে, যে সমস্ত পরমাণু, মূলক বা গ্রুপ বা আয়ন বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপক বেনজিন চক্রের 3, 5 তথা মেটা অবস্থানে প্রবেশ করে, তাদেরকে বলা হয় মেটা নির্দেশক। এবারে আমরা অর্থ প্যারা নির্দেশকের বেশ কিছু এক্সাম্পল নেব এবং এদেরকে আমরা সহজে দেখে কিভাবে চিনব সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন অর্থ প্যারা নির্দেশক, আমি বেশ কয়েকটা এক্সাম্পল নিই। প্রথমে আসি আমরা অ্যালকাইল মূলক, যেমন যেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় আর দ্বারা, বন্ড আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, এটা একটা অর্থ প্যারা নির্দেশক। তাইলে অ্যালকাইল মূলকের এখানে অনেক কিছু আসতে পারে, যেমন হচ্ছে বন্ড CH3 মানে হচ্ছে মিথাইল মূলক, বন্ড C2H5 মানে হচ্ছে ইথাইল মূলক,
এরকম প্রোপাইলমূলক আসতে পারে, বিউটাইলমূলক আসতে পারে। এগুলো সবই হচ্ছে মূলত অর্থকরা নির্দেশক, অর্থাৎ এক কথায় অ্যালকাইলমূলক অর্থকরা নির্দেশক। এরপর আসি আমরা অ্যালকোহলমূলক, যেটা হচ্ছে বন্ড ও এইচ, এখানে অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এরপর আসি আমরা প্রাইমারি অ্যামিনোমূলক, অর্থাৎ NH2, এখানে নাইট্রোজেনের উপর 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এরপরে আসি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন বন্ড NHR, নাইট্রোজেনের উপর 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এরপরে আসি আমরা টারশিয়ারি অ্যামিনোমূলক বন্ড NR2, এখানে নাইট্রোজেনের উপর 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তারপরে আসি আমরা হ্যালোজেন X-, বলতে আমরা হ্যালোজেনের বা হ্যালোজেন গ্রুপের বিশেষ করে 3টা মৌলকে বুঝবো, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ হ্যালোজেন গ্রুপের যেগুলো থাকতে পারে, বিশেষ করে ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। তো এরা সবই হচ্ছে মূলত অর্থকরা নির্দেশক। এবারে আসি যে এদেরকে আসলে আমরা সহজে কিভাবে চিনবো, যে এদেরকে অর্থকরা নির্দেশক, যে অর্থকরা নির্দেশক কেন অর্থকরা নির্দেশক, এদেরকে চেনার উপায় একটু খেয়াল করে দেখো। যেখানে যে মূলক বা গ্রুপগুলো লেখা হয়েছে, এদের কারো মধ্যে কিন্তু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন কোনোটাই নেই। তার মানে অর্থকরা নির্দেশকগুলো চেনার নাম্বার 1 ওয়ে হচ্ছে যে অর্থকরা নির্দেশকগুলোর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারবে না। অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিহীন মূলক বা পরমাণু বা গ্রুপগুলো হচ্ছে অর্থকরা নির্দেশক। এটা গেল একটা ওয়ে। নাম্বার 2, সেটা হচ্ছে যে অর্থকরা নির্দেশকগুলোর দেখো অধিকাংশের ক্ষেত্রেই এরা যে পরমাণুর মাধ্যমে বেঞ্জিন চক্রের সাথে যুক্ত থাকবে, সেই পরমাণুতে 1 বা একাধিক নিঃসংযোজক ইলেকট্রন বিদ্যমান থাকবে। তাইলে 2 নম্বর পথ হচ্ছে যে চেনার উপায় হচ্ছে যে অর্থকরা নির্দেশকগুলোর অধিকাংশই যে পরমাণুর মাধ্যমে এরা বেঞ্জিন চক্রের সাথে যুক্ত, সেই পরমাণুতে 1 বা একাধিক নিঃসংযোজক ইলেকট্রন থাকবে। এখন এরা চিনলাম যে সহজে এরা অর্থকরা নির্দেশক। প্রশ্ন হচ্ছে যে এদেরকে কেন অর্থকরা নির্দেশক বলা হবে, যে আসলে এদের অর্থকরা নির্দেশক কেন বলা হয়। এদেরকে অর্থকরা নির্দেশক বলার মূল কারণ হচ্ছে যে এই পরমাণুগুলোর মধ্যে, অর্থাৎ এখানে যে কয়টাকে লেখা হয়েছে, বিশেষ করে এই কয়টার যে কোনো একটা যদি বেঞ্জিন চক্রের 1 নম্বর কার্বনে উপস্থিত থাকে, এদের মধ্যে যে কেউ যদি বেঞ্জিন চক্রের 1 নং কার্বনে উপস্থিত থাকে, তাহলে আগত প্রতিস্থাপক, মানে বেঞ্জিন চক্রে যদি নতুন কেউ প্রবেশ করতে চায়, প্রতিস্থাপক প্রবেশ করতে চায়, সে আগত প্রতিস্থাপক অবশ্যই বেঞ্জিন চক্রের 2 নম্বর অথবা 4 নম্বর অথবা 6 নম্বর কার্বনে প্রবেশ করবে। যেমন আমি একটা বিক্রিয়া দেখাই, একটু খেয়াল করো। যেমন যদি আমরা ফেনলটা নেই, এটা হচ্ছে ফেনল বন্ড OH, বেঞ্জিনের উপরে OH মূলক আছে, যেখানে অক্সিজেন পরমাণুর উপর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। নিঃসন্দেহে এটা হচ্ছে একটা অর্থকরা নির্দেশক। যেহেতু অর্থকরা নির্দেশক, এখন ফেনলের সাথে আমরা একটা নাইট্রেশন বিক্রিয়া দেখাই, HNO3, এটা ঘটবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তো ফেনলের নাইট্রেশন যখন ঘটবে, আমরা আগে দেখব যে এখানে যে প্রতিস্থাপকটা রয়েছে, সেই প্রতিস্থাপকটা আসলে অর্থকরা নির্দেশক নাকি মেটা নির্দেশক। তাহলে আমরা দেখলাম যে OS মূলক যেটা, সেটা অবশ্যই অর্থকরা নির্দেশক এখানে রয়েছে। তাহলে যেহেতু অর্থকরা নির্দেশক, তাহলে সংখ্যা অনুযায়ী আমার জানা আছে যে অর্থকরা নির্দেশকগুলো কি করবে, আগত প্রতিস্থাপককে অর্থপ্যারা তথা 246 অবস্থানে প্রবেশ করাবে। তাহলে যেহেতু এখন এখানে নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হবে, আমরা জানি যে নাইট্রেশন বিক্রিয়ায় প্রতিস্থাপক হচ্ছে নাইট্রোমূলক, নাইট্রেশন বিক্রিয়ার প্রতিস্থাপক নাইট্রোমূলক, অর্থাৎ হচ্ছে বন্ড NO2। তাহলে এখন এখান থেকে আমরা দুটো যৌগ পাবো, যেমন এরকম, এখানে এটা হচ্ছে বেনজিন, উপরে ফেনল, মানে OH মূলক, তাহলে এটা হলো ফেনল। ফেনল এখন OH মূলক নির্দেশ করতেছে যে আগত প্রতিস্থাপক এখন যে এখানে প্রবেশ করবে, সে হয় ঢুকবে 2 নম্বর কার্বনে, না হয় 4 নম্বর, না হয় 6 নম্বর। তাহলে আমরা জানি মূলত 2 নম্বর এবং 6 নম্বর কার্বন সেম, সেহেতু আমরা একটা প্রোডাক্ট পাবো
2 নম্বর কার্বনে নাইট্রোমূলক প্রবেশের কারণে, অর্থাৎ এটাকে বলা হবে অর্থো নাইট্রোফেনল, মানে হচ্ছে অর্থ অবস্থানে নাইট্রোমূলক প্রবেশ করেছে, যার কারণে নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল। একই সাথে আমরা আরেকটা যৌগ পেতে পারি, যেমন এখানে অর্থ অবস্থানে দিলাম প্যারা অবস্থান অর্থাৎ 4 নম্বর কার্বন, আর এখানেও একটা নাইট্রোমূলক প্রবেশ করতে পারে, তাইলে এটাও একটা যৌগ, এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল অথবা 4 নাইট্রোফেনল। তাহলে এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল অথবা 2 নাইট্রোফেনল বা 4 নাইট্রোফেনল। তাহলে আমরা দেখলাম যে বেনজিন চক্রের সাথে যখন অর্থকরা নির্দেশক যুক্ত থাকবে তখন আগত প্রতিস্থাপক বেনজিন চক্রের 2 অথবা 4 অথবা 6 এই তিনটে কার্বন যে কোনো একটাই প্রবেশ করবে। এমনও হতে পারে তিনটে কার্বনের তিনটেই প্রবেশ করবে বা দুটোই প্রবেশ করবে বা একটাই প্রবেশ করবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে এমনটা কেন হয়, এমনটা কেন হয় মানে হচ্ছে যে আগত প্রতিস্থাপক কেন 2 নম্বর কার্বনে বা কেন 4 নম্বর কার্বনে বা কেন 6 নম্বর কার্বনে প্রবেশ করবে, 3 পাশে কেন প্রবেশ করবে না। তো এবার এই প্রশ্নের উত্তরে আসি। তো মূলত অর্থকরা নির্দেশকগুলো যেগুলো, এই অর্থকরা নির্দেশকগুলো বেনজিন চক্রে উপস্থিত থাকলে দেখো এদের প্রত্যেকেরই অধিকাংশই কেন্দ্রীয় পরমাণু অথবা যে পরমাণুর মাধ্যমে বেনজিন চক্রের সাথে যুক্ত সেই পরমাণুর সাথে নিঃসংযোজন এক বা একাধিক ইলেকট্রন রয়েছে। তো এরা কি করবে, যখন বেনজিন চক্রের সাথে যুক্ত থাকবে এবং অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন এরা বেনজিন চক্রকে ইলেকট্রন দান করবে। যখন বেনজিন চক্রকে ইলেকট্রন দান করবে তখন নিঃসন্দেহে বেনজিন চক্রের সক্রিয়তা বেড়ে যাবে, আর যখন সক্রিয়তা বেড়ে যাবে তখন অবশ্যই বেনজিন চক্রের 2, 4 এবং 6 নম্বর কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন ঘনত্ব যেহেতু 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর কার্বনে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আগত প্রতিস্থাপক অবশ্যই 2 নম্বর, 4 নম্বর অথবা 6 নম্বর কার্বনে প্রবেশ করবে, কেননা 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এই 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর বা অর্থকরা অবস্থানগুলো বেশ সক্রিয় হয়ে যায়। আর যে অবস্থানটা যত সক্রিয় বা যে কার্বনটা যত সক্রিয় সেই কার্বনে বিক্রিয়া তত সহজে ঘটে এবং প্রতিস্থাপক তত সহজে সেখানে প্রবেশ করে। তাহলে এখান থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার, যেমন আমরা দেখলাম যে অর্থকরা নির্দেশক যেগুলো সেগুলো কি করে বেনজিন চক্রকে ইলেকট্রন দান করে। যেহেতু বেনজিন চক্রকে ইলেকট্রন দান করতেছে সেহেতু বেনজিন চক্রের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে, আর বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই মূলক বা যৌগ বা আয়নগুলো কি বলা হয়, বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক। তাহলে এখান থেকে আরেকটা সংজ্ঞা 1 মার্ক বা 2 মার্কের জন্য জ্ঞান বা অনুধাবনের জন্য হতে পারে যে বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক বা গ্রুপ কাকে বলে। তো যেসব পরমাণু বা মূলক বা গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় বেনজিন বলা হয় সক্রিয়কারী গ্রুপ বা মূলক। এবারে আসি একটু বিস্তারিত আলোচনায় যে আসলে এরা কিভাবে বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থকরা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আমি যে কোনো একটা অর্থকরা নির্দেশককে নেই, এটা আমরা বেনজিন দেখতে পাচ্ছি, উপরে নিলাম OH অর্থাৎ অ্যালকোহল মূলক, যেটা একটা অর্থকরা নির্দেশক। এখন এরা যেহেতু এখানে বেনজিন চক্রে কার্বনের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে, তো এখন অক্সিজেন পরমাণুতে যেহেতু নিঃসংযোজন ইলেকট্রনও রয়েছে 2 জোড়া, তো অক্সিজেন কি করবে, এই নিঃসংযোজন ইলেকট্রনকে বেনজিন চক্রে দান করবে। তাহলে দান করার জন্য পথ হচ্ছে এটা, এই পথে সে দান করবে। তো যখন দান করলো আমরা জানি যে এক জোড়া ইলেকট্রন মানে হচ্ছে একটা বন্ধন। তো এখন এখানে যেহেতু অক্সিজেন এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এখানে দান করেছে, এই কথার অর্থ হচ্ছে এখানে আরো একটা বন্ধন তৈরি হবে, তার মানে এখানে এখন দ্বিবন্ধন হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে দ্বিবন্ধন হবে, এখানে দ্বিবন্ধনের পাশাপাশি আরেকটা দ্বিবন্ধন থাকা সম্ভব না, তখন কার্বনের হার 5টা হয়ে যাবে। এজন্য কি হবে, এই দ্বিবন্ধনের ইলেকট্রন জোড়া উঠে আসবে তার পাশের কার্বনে, তার পাশের কার্বন বলতে এটাকে আমরা 2 নম্বর কার্বনও বলতে পারি, এটাকে আমরা 6 নম্বর কার্বনও বলতে পারি। এখন দেখি চেঞ্জটা কি হলো।
তাহলে চেঞ্জ হলো আমাদের এখানে দ্বিবন্ধন ছিল থাকবে, এখানে ছিল থাকবে, এদের কোনো ক্ষতি হয়নি। এরপরে এখানে আসি, দেখলাম যে এই দ্বিবন্ধনটা ভেঙে গেছে, দ্বিবন্ধন ভেঙে এখানে একজোড়া ইলেকট্রন উঠে আসবে, এটাকে আমরা ইলেকট্রন হিসেবে দেখাই দিতে পারি। এখানে কি ঘটলো দেখলাম যে এখানে কার্বনের সাথে ও এর একটা একক বন্ধন ছিল, এটা এখন কি হয়ে যাবে, দ্বিবন্ধন হয়ে যাবে। ও তার অবস্থানে ঠিক থাকবে, এইচ ঠিক থাকবে, এখানে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এখনো রয়ে গেছে। যেহেতু এখানে অক্সিজেন পরমাণু ইলেকট্রন দান করেছে, ইলেকট্রন দান করা সাধারণত ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়, সেহেতু এদের চার্জ হবে এখন প্লাস, যে কোনো পাশে দিয়ে দেওয়া যায়। এবারে আসি, তাহলে পরের চক্রে কি ঘটনা ঘটবে দেখো, এই ইলেকট্রন জোড়া এখন কি হবে, এই দুই কার্বনের মাঝ বরাবর দিয়ে দিবে। তো যখন এই দুই কার্বনের মাঝ বরাবর দিয়ে দেবে তখন এখানে আবার একটা দ্বিবন্ধন তৈরি হবে। এখানে যখন দ্বিবন্ধন তৈরি হবে ঠিক তার পাশে কার্বনে দ্বিবন্ধন থাকা সম্ভব না, তখন এই দ্বিবন্ধনের ইলেকট্রন উঠে আসবে, এটাকে আমরা বলি 4 নাম্বার কার্বন বা প্যারা অবস্থান, 4 নাম্বার কার্বন বা প্যারা অবস্থান। তাহলে চেঞ্জ কি হলো দেখি, এখানে দ্বিবন্ধন ছিল আছে, এখানে দ্বিবন্ধন নতুন তৈরি হলো, এখানে দ্বিবন্ধন ভেঙে যাবে, দ্বিবন্ধনে ভেঙে গিয়ে এখানে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন উঠে আসবে। উপরে যা ছিল এখানে দ্বিবন্ধন ও এইচ চার্জ হচ্ছে প্লাস, এখানে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এখনো রয়ে গেছে। এখন এই যে বিষয়টা দেখো, এখন কি করবে, এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন এখানে দান করবে, এখানে দান করলে এই কার্বন আর এই কার্বনের মাঝে কি হবে, আরেকটা দ্বিবন্ধন তৈরি হবে। তো যখন এখানে দ্বিবন্ধন তৈরি হবে আবার এখানে পাশাপাশি আরেকটা দ্বিবন্ধন থাকা সম্ভব না, তখন কি হবে, এই দ্বিবন্ধনের ইলেকট্রন উঠে আসবে তার পাশের কার্বনে, অর্থাৎ এটাকে আমরা 2 নম্বর কার্বনও বলতে পারি, 6 নম্বর কার্বনও বলতে পারি। এবার দেখি চেঞ্জটা কি হলো, তাহলে চেঞ্জটা হলো এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন নতুন তৈরি হলো, এখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে এখানে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আসলো। উপরে দেখো দ্বিবন্ধন আগে ছিল বন্ড ও এইচ, এখানে একজোড়া ইলেকট্রন, এখানে চার্জ আছে প্লাস। তাহলে তারপরে চক্রে কি হয় দেখি, এখন কি করবে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে দান করবে, এখানে দান করলে এই কার্বন এবং এই কার্বনের মাঝে নতুন একটা দ্বিবন্ধন তৈরি হবে। যখন দ্বিবন্ধন তৈরি হবে তখন কার্বন এবং অক্সিজেনের মাঝে দ্বিবন্ধন থাকা সম্ভব নয়, তখন অক্সিজেন পরমাণু কি করবে, সে যে ইলেকট্রন দান করেছিল সেই ইলেকট্রন আবার সে ফেরত নেবে। তাহলে ফেরত নিলে তখন কি হলো, এই অবস্থা। চেঞ্জটা কি হলো একটু দেখি, তাহলে চেঞ্জ হলো এখানে দ্বিবন্ধন তৈরি হলো, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে যখন অক্সিজেন তার দানকৃত ইলেকট্রন ফেরত নিয়ে নিল তখন এই দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে। একটা বন্ধন যখন ভেঙে যাবে তখন OH এর সাথে, অর্থাৎ O এর সাথে কার্বনের বন্ধন আবার সেই একক বন্ধনে ফিরে আসবে, অর্থাৎ OH। এখানে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, নিঃসঙ্গ ইলেকট্রন ছিল। যেহেতু এখানে ইলেকট্রন অক্সিজেন তার দানকৃত ইলেকট্রন আবার ফেরত নিয়েছে, সেহেতু তার প্লাস চার্জ এখন আর থাকবে না, কেন সে এখন স্বয়ংসম্পূর্ণ বা নিরপেক্ষ। তো এটাই হচ্ছে মূলত বেনজিন নিউক্লিয়াস, এই উপরে OH, এটা হচ্ছে ফেনল। তাহলে দেখো মূলত এই চক্র থেকে এই চক্রের ডিফারেন্সটা হচ্ছে কার্বনের দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ, এবং এটাকে বলা হয় রেজোন্যান্স কাঠামো। দেখার বিষয় হচ্ছে যে আমরা বলেছিলাম যে অর্থকরণ নির্দেশক হচ্ছে তারা যারা কি করবে, বেনজিন চক্রকে ইলেকট্রন দান করবে, অর্থাৎ এরা বেনজিন বলা সক্রিয়কারী গ্রুপ। তাহলে বেনজিন চক্রকে যখন ইলেকট্রন দান করবে তখন বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থকরণ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। তাহলে 2, 4, 6 তথা অর্থকরণ অবস্থান ইলেকট্রন ঘনত্ব কিভাবে বাড়বে সেটা একটু দেখি। আমরা একটু আগে যে বেনজিন চক্রকে আমরা নাম্বারিং করেছিলাম সেই হিসাবে দেখো, এটা হচ্ছে বেনজিন চক্র, এটাকে যদি 1 নম্বর কার্বন ধরি তাহলে এটা নিঃসন্দেহে 2 নম্বর কার্বন। তাহলে দেখো এখানে একজন নিঃসঙ্গ ইলেকট্রনের উপস্থিতি হয়েছিল বা ইলেকট্রন ঘনত্ব বেড়েছিল। এটা 4 নম্বর কার্বন, একজন নিঃসংযোজী ইলেকট্রন উপস্থিত রয়েছে। এটা 6 নম্বর কার্বন, এখানেও একটি নিঃসংযোজী ইলেকট্রন রয়েছে বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তাইলে কি হলো, 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 6 নম্বর কার্বন।
তাহলে যেহেতু 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়েছে, এই কথার অর্থ হচ্ছে যে 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি, মানে এই কার্বনগুলো এখন সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় যেহেতু 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বর কার্বন, তাহলে আগত প্রতিস্থাপক অবশ্যই প্রবেশ করবে 2 নম্বর কার্বনে, অথবা 4 নম্বর কার্বনে, অথবা 6 নম্বর কার্বনে, অথবা অর্থকরা অবস্থানে। তো আমরা দেখলাম যে অর্থকরা নির্দেশক এভাবে যেটাই হোক না কেন, আমি এখানে OH কে নিয়েছি অর্থাৎ অ্যালকোহল মূলক, এখানে অ্যামিনো মূলক আসতে পারে, অন্য যে কোনো মূলক আসতে পারে, হ্যালোজেন আসতে পারে। তো এরা যেটাই হোক না কেন, এরা কি করবে, বেনজিন চক্রকে ইলেকট্রন দানের মাধ্যমে বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থকরা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। আর যেহেতু 2, 4, 6 তথা অর্থকরা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, সেহেতু আগত প্রতিস্থাপক অবশ্যই এই বেনজিন চক্রের 2, 4, 6 তথা অর্থকরা অবস্থানে প্রবেশ করবে। তাই মূলত এই OH মূলককে অর্থকরা নির্দেশক বলা হয়। তো এখানে ছোট একটা প্রশ্ন নোট করে নিতে পারো যে ফেনলের OH মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফেনলের OH মূলককে অর্থকরা নির্দেশক বলা হয় কেন। তো এরপরে আসি যে মেটা নির্দেশক। আমরা জানি যে মেটা নির্দেশক হচ্ছে তারা যে সমস্ত পরমাণু বা মূলক বা গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপক বেনজিন চক্রের 3, 5 তথা মেটা অবস্থানে প্রবেশ করে, তাদেরকে বলা হয় মেটা নির্দেশক। আজকে আমরা শুধু মেটা নির্দেশকের এক্সাম্পলগুলো শিখব যে মেটা নির্দেশক আসলে কারা। মেটা নির্দেশক, মেটা নির্দেশক প্রথমে আসি বন্ড NO2, আমরা সবাই এটাকে চিনি, এটাকে বলা হয় মূলত নাইট্রোমূলক বন্ড NO2। এরপর হচ্ছে বন্ড COOH, এটাও আমরা সবাই চিনি, জৈব অ্যাসিড মূলক বা অ্যাসিড মূলক। এরপর হচ্ছে বন্ড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এরপর হচ্ছে বন্ড SO3H, সালফোনিক মূলক। এরপর হচ্ছে বন্ড CN, এটা হচ্ছে ছায়ানমূলক। তারপর হচ্ছে COR ইত্যাদি, এগুলো হচ্ছে মূলত মেটা নির্দেশক। তাহলে এখন অর্থকরা নির্দেশকগুলো যেহেতু আমরা চিনে ফেলছি এবং এদেরকে অর্থকরা নির্দেশক বলার কারণটা আমরা জেনে ফেলেছি, সেহেতু এবারে আসি আমরা যে মেটা নির্দেশকগুলোকে কেন মেটা নির্দেশক বলা হয় বা এদেরকে মেটা নির্দেশক বলার কারণ। ঠিক আগেরটার উল্টোটা, অর্থাৎ অর্থকরা নির্দেশকগুলো যেমন বেনজিন চক্রকে ইলেকট্রন দানের মাধ্যমে বেনজিন চক্রকে সক্রিয় করে তোলে, ঠিক মেটা নির্দেশকগুলো তার উল্টোটা করবে, অর্থাৎ এরা কি করবে, বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাহলে বেনজিন চক্র থেকে যখন ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তখন বেনজিন চক্রের সক্রিয়তা আরো হ্রাস পাবে। তাহলে বেনজিন চক্রের সক্রিয়তা যখন হ্রাস পাবে, তাহলে এই নির্দেশকগুলো বা এই মূলকগুলা বা এই আয়নগুলোকে বলা হবে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাইলে মেটা নির্দেশকের আরেকটা নাম হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে এখান থেকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকের ডেফিনিশনটা হতে পারে যে যে সমস্ত পরমাণু বা মূলক বা গ্রুপ বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে তোলে বা নিষ্ক্রিয় করে ফেলে, তাদেরকে বলা হয় মূলত বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো প্রথম দিন হিসেবে আজকে এতটুকুই থাকবে। এরপরে তো তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে বা আগের লেকচারের সাথে মিলিয়ে দেখবে। নেক্সট ক্লাসে আমি মেটা নির্দেশক কিভাবে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে বা আগত প্রতিস্থাপককে 3, 5 তথা মেটা অবস্থানে প্রবেশ করবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের একটা কাজ দেব, সেটা হচ্ছে তোমরা এটা করে, এটার নাম জানি আমরা হচ্ছে অ্যানিলিন বন্ড NH2, এটার নাম হচ্ছে কি অ্যানিলিন। তো তোমাদের জন্য প্রশ্ন থাকবে যে অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থকরা নির্দেশক কেন? অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থকরা নির্দেশক কেন? সবার জন্য শুভকামনা। বাসায় প্রচুর স্টাডি করতে থাকো, যে সমস্ত লেকচার পেয়েছো সেগুলো থেকে পড়তে থাকো।
মেইন বইটা পড়তে পারো, এমসিকিউ এর জন্য নোট করে করে পড়তে পারো। মোট কথা স্টাডি থামায় রাখার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।